আচ্ছা শুনেন তাহলে। আজকে অনেক কিছু কথা বলবো, যেহেতু শুনতে চাচ্ছেন। প্রথম অবস্থায় এক নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। এবং স্কিল ডেভেলপ এমন ভাবে করতে হবে, আমি যখন স্কিল ডেভেলপ করি তখন আমার প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা নোট থাকতো। এবং উনি যে কথাটা বলছে, মেন্টর যে কথাটা বলছে, সেই কথাটা আমি ইউটিউব থেকে দেখতাম, গুগল থেকে দেখতাম, বা অন্য কোনো কথা পাওয়া যাচ্ছে কিনা, বা এর থেকে সহজ কোনো কিছু জিনিস দেখা যাচ্ছে কিনা, সেটা আমি নোট ডাউন করে রাখতাম। এবং এটা শুধুমাত্র আমার যে ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে দেখতাম এমনটা না, আরো রিসার্চ করতাম, নিজে নিজে কোশ্চিন রেডি করতাম, যে তারপরের দিন আমার ক্লাস হবে, এই ক্লাসের আগেই আমাকে এইগুলো আমাকে কি করতে হবে, এই কোশ্চিন গুলো আমাকে জেনে নিতে হবে। আমি একটা আরো কাজ করতাম, কি কাজ করতাম জানেন? আমি হচ্ছে ওই আমার যে মেন্টর ছিল, ওই মেন্টরকে বলতাম যে ভাই আগামীকাল কি নিয়ে ক্লাস হবে, এরকম আমি জেনে নিতাম। নেওয়ার পর ওই ক্লাস যে হবে, ওই ক্লাসটা আমি কি করতাম আগে থেকেই, ওই ক্লাস নিয়ে আমি হচ্ছে রিসার্চ করে নিতাম যে কি কি কোশ্চেন করা যায়। এবং আরো সুযোগ সুবিধা নিতাম, কিরকম যে ভাই আপনার কি এমন কোনো ব্যাচ আছে যেগুলো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, ওইগুলোতে কি অ্যাড করে দেওয়া যায়? যদিও দিত না, তারপরও অনেক আর কি, মানে সুযোগ বুঝে আর কি বলে টলে অ্যাড করে নিতাম। তখন অ্যাড করে নিতাম, তখন দেখতাম কি যে আমার এখন ধরুন গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে ক্লাস হচ্ছে। তো ওই ব্যাচের মধ্যে গুগল মার্চেন্ট সেন্টারের ক্লাসগুলো আমি আগে দেখে নিই, ধরুন আজকে যেটা হচ্ছে আগামীকাল কি হবে সেটা সিরিয়ালি বোঝা যায়। ওইরকম ক্লাসগুলো থেকে আমি কোশ্চিন রেডি করে নিতাম, আগে থেকে ক্লাস দেখে কোশ্চিন রেডি করতাম, এগুলো পরের ক্লাসে বুঝতে পারবো, বা এটা এই জিনিসটা আমাদের বুঝতে পারবো। অনেক সময় হয় কি, একটা জিনিস হয় কি, যে আমি আপনাদের যে জিনিসটা বুঝাচ্ছি, সেম জিনিসটা যখন অন্য একটা ক্লাসে নিতে যাবো, হয়তো বা নতুন কোনো একটা কথা অ্যাড হতে পারে, যেটা আমার এই ক্লাসের মধ্যে ছিল না বা ওই জায়গার মধ্যে ছিল না, এরকমটা হয়, আমি দেখেছি। আমি একটা জিনিস, ধরুন গুগল নিয়ে আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ক্লাস করেছি বা এক জায়গায় কোর্স করেছি, এটা করার পর আমি সেম জিনিসটা জানি, জানার পরও আমি অন্য এক জায়গায় কোর্স করেছি। ধরুন আমি গুগলের এক্সপার্ট, তারপরও আমি গুগল নিয়ে যারা অন্যান্য জায়গায় ইনস্টিটিউটে শেখায়, সেই জায়গাতেও মনে করেন কোর্স করেছি। কেন? কারণ আমি নতুন একটা ওয়ার্ড জানার জন্য। তো আমার শেখার কিউরিসিটিটা এরকম ছিল। আপনাদের যদি সিআরও ক্লাসগুলো যদি দেখেন, দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, কারণ ওইখানে আমি হচ্ছে সিআরও ক্লাসগুলোতে বলে দিছিলাম যে এটা এই ওয়েবসাইটের মধ্যে পাবেন, এটা এই ওয়েবসাইটের মধ্যে পাবেন। তাহলে এই যে এরকম 15-20টা ওয়েবসাইটের নাম যে হঠাৎ মাথায় আসা, বা এই জিনিসটা ওই জায়গার মধ্যে আছে, খুবই টাফ ব্যাপার। তো এরকম বিষয়টা হচ্ছে কি, যে আমার শেখাটা ছিল অন্যরকম একটা শেখা ছিল, যে আমাকে শিখতে হবে, কিছু একটা করতে হবে। তারপর ওই যে বললাম না যে ফেরার পথ বন্ধ, তো ওই জিনিসগুলো অনেকে নিজে নিজে মোটিভেট করতাম, যে আমাকে যেভাবেই হোক জিনিসটা শিখতে হবে। তো এক পর্যায়ে ওই নোটগুলো করতাম আর এভাবে শিখতাম, নোটগুলো করতাম এভাবে শিখতাম। এখন তো আপনাদের তো চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটি কে জাস্ট কোশ্চেন করলে 3-4 ভাবে ওরা অ্যান্সার দিয়ে দেয়, সেখান থেকে অনেক কিছু জিনিস জানতে পারবেন। তো এমন ভাবে জিনিসটা শিখতে হবে যেন আমাকে, আমি যেন এই কাজটা কনফিডেন্স পাই যে এটা আমি করতে পারবো। কোনো একটা কাজ দেখে যেন মনে না হয় যে এই কাজটা আমি অ্যাপ্লাই করতে পারবো না, আমার এটা আমি ভরসা পাচ্ছি না, তার মানে আপনার শেখার মধ্যে ত্রুটি আছে। দ্বিতীয়ত হচ্ছে কি, যে আমি কি নিয়ে আহ আগাবো, বা কি নিয়ে আমি ফাইবারে গিগ দিব, সেটাই হচ্ছে আমার মেইন টার্গেট। এখন আমার এখানে ডিজিটাল মার্কেটিং এর প্রায় আপনাদের 60 থেকে 70টা ক্লাস হবে। এখন তো 60টা ক্লাসের মধ্যে আপনি চাইলে 12-13টা টপিক পাবেনই। তো 12-13টা টপিক দিয়ে কি আপনি গিগ দিবেন? আমাদের আমলে 7টা গিগ দেওয়া যায়, তো এখন দেওয়া যায় 4টা। এখন এই 4টা সিস্টেম অনেক মানুষ অনেক ভাবে দেয়। কেউ দেয় কি, যে ধরুন যারা হচ্ছে টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, তারা করে কি, যে একটা নিশের উপরই তারা হচ্ছে কাজ করে। কেউ ধরুন গুগলের উপরেই শুধুমাত্র কাজ করে, তার প্রোফাইলের মধ্যে অন্য কোনো সার্ভিসের গিগ পাবেন না। কেউ দেখবেন যে ফাইবার নিয়ে, সরি, ফেসবুক নিয়েও কাজ করে, গুগল নিয়েও কাজ করে, দুইটা দিয়ে কাজ করে। কেউ দেখবেন যে 4 রকমের গিগ দিছে, এরকম অনেকেই অনেক ভাবে দেয়। তো আমার ফোকাস হচ্ছে আমি গুগল নিয়ে কাজ করবো, ফর এক্সাম্পল। আমার কি করতে হবে, অন্যান্য গুলো আমার ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখতে হবে, বা কম্পালসরি হিসেবে রাখতে হবে। আমার মেইন যে সাবজেক্টটা, সেই টপিকটা কি, আমার গুগল নিয়ে কাজ করবে। এই গুগল নিয়ে আমাকে প্রতিটা ভিডিও একবার দেখে দেখে প্র্যাকটিস করে কি করতে হবে, ফটোস্থ করতে হবে। এবং বলে দিতে হবে যে আচ্ছা আমি যে ট্র্যাকিংটা করব, এই ট্র্যাকিং এর কোডটা কোন জায়গায় কোন জায়গায় বসাইতে হবে,
নোট, ওই যে নোট করছিলেন ওই নোটের মধ্যে যাই দেখতে পাবেন। আমার নোটগুলো যদি দেখাই আপনাদের, আমি জাস্ট স্ক্রিন শেয়ার করি, আপনাদের নোটগুলো দেখাইলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন যদি আমি দেখাই আমার নোটগুলো, তাহলে দেখতে পাবেন এই জায়গার মধ্যে যে আসলে আমার নোটগুলো কিরকম করা ছিল। যদিও সব ক্লাসগুলো নাই, ধরুন হচ্ছে কোথায় কোথায় কোথায়, আচ্ছা এটাতে যদি যাই, যে ধরুন ফেসবুক ট্রাফিক অ্যাডস এর ক্ষেত্রে যদি যাই, এটার মধ্যে গেলে কোন জায়গায় ক্লিক করলে কি হবে, ডিটেলস দেওয়া আছে। এই যে দেখছেন ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইন বাজেট, আর একটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড কপি থাকে। অ্যাড সেটের মধ্যে কি থাকে সব দেওয়া আছে। এই যে এখান থেকে কি করছে, প্লেসমেন্টে যায় ইনস্টাগ্রামটা উঠাই দিবে, দেখছেন এই কথাটাও আমার লেখা আছে। আপনারা যারা ফেসবুকে ক্লাস করছেন তারা কিন্তু জানেন। তারপর অ্যাড কপির মধ্যে গিয়ে কি করতে হবে, এইগুলো কাজ করতে হবে। অ্যাড কপির নাম দিব, তারপর আর কি কি দিব, এরপর ওয়েবসাইটের লিঙ্কটা গিয়ে পাবলিশে ক্লিক করে দিলে কাজ হয়ে যাবে। তাহলে দেখেন আমার যে অ্যাসাইনমেন্টের যে আমাদের ইগুলো ছিল, নোটগুলো ছিল, যদিও এগুলো আপনারা চাই কোনো লাভ নাই, কারণ আমি দিব না। এরপরে কিন্তু যদি ভাই দিবেন না কেন? তারপরে ভাই যদি আপনি দারুণ একটা কথা না, বলে, এটা চাই লাভ নেই দিব না, মানে দেখাই দিলেন লোক জিনিসটা, এটা হচ্ছে মোটর জিনিস। এরপরে জিনিসটা আবার বলছেন দেখেন চায়ের যে লাভ নেই দিব না, তাহলে যে আপনি এই যে দেখালেন কেন? এই যে জিনিসগুলো দেখেন, মানে এটা আপনাদের দেখালাম, নিজে নিজে করবেন। আমি যদি দেই, আমি অনেক মানুষকে দিছি, দিয়ে একদিন দুই দিন পরে তারপরে পকেটের মধ্যে রেখে দিছে। তারপরে এর বিষয়টা হলো কি, যে আপনি যখন আপনার নিজের হাতে বানাবেন সেই জিনিসটা আপনার কাছে মুখস্থ বেশি থাকবে। যখন যে প্রবলেমে পড়বেন তখন আমি বুঝতে পারবেন যে হ্যাঁ এই নোটটা আমি বানাইছিলাম এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আমার এটা আছে। তো এইভাবে আপনার যেই জিনিসটার উপর আপনি আগাইতে চান সেটার উপর আপনার নোট বানাইতে হবে বা এটা এটা করতে হবে। আমি আরো, ভাই আমি এই জিনিসটা আমি করেছি, নোট ডাউন আচ্ছা জিনিসটা আমি করেছি ভাই, আমিও ড্রাইভ রাখছি। আচ্ছা, আরো আমি ধরুন হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে আমি যদি বলি, যেমন আপনারা একটা কাজ করতে পারেন, যে ধরুন আপনি চাচ্ছেন যে আমি গুগল নিয়ে আগাবো, ব্যাস আপনি গুগল দিয়ে 4টা গিগ দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার একটা লাভ হবে কি, এটা আমরা পরবর্তীতে ফাইবারের সময় আলাপ করতাম, যে এটা আপনার লাভ হবে কি, যে ধরুন গুগল অ্যাডস নিয়ে যদি আপনি কাজ করেন, এতে আপনার লাভও আছে, লসও আছে। লাভ হবে কি, ধরুন শুধুমাত্র একটা নিশ নিয়ে আগাইলে লাভ হচ্ছে কি, যে গুগল এডস এর কয়টা মাত্র কিওয়ার্ড থাকতে পারে, ধরুন আপনার 20টা থাকলো মানুষজন, এর বেশি তো নাই। কি কি থাকতে পারে, গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল সার্চ অ্যাড, পিপিসি অ্যাডস, পেপার ক্লিক, এরকম যদি খোঁজ করেন তাহলে দেখবেন যে 15-20টা পাবেন, এর বেশি পাবেন না। তাহলে আপনার এখানে গিগ দেওয়ার অপশন কয়টা, গিগ দেওয়ার অপশন 4টা। প্রতিটা গিগের মধ্যে আপনি 5টা করে কিওয়ার্ড দিতে পারবেন। তাহলে প্রতিটা গিগে যদি 5টা কিওয়ার্ড দিতে পারেন, তাহলে 4টাই যদি আপনি গুগল অ্যাডস এর গিগ দেন, সেখানে যদি আপনি 4-5-20টা কিওয়ার্ড ইউজ করেন, তাহলে কোনো একটা মানুষ এই 20টা কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা লিখে সার্চ করলেই তো আপনার একটা গিগ তার সামনে চলে যাবে, যাওয়ার কথা, তাই না? তাহলে এক্ষেত্রে কি হলো, যদি হ্যাঁ আমি হ্যাঁ। এখানে 4টা টপিক দিয়ে দিতাম, তাহলে আমার কি হতো, 4টা টপিক দিলে প্রতিটা গিগের জন্য আমার 5টা কিওয়ার্ড হতো। এই 5টা কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করলো না, বাকিগুলো দিয়ে করলো, হতেই পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার গিগটা আগাইলো না। তাহলে কি হয়, যে যারা হচ্ছে টপ রেটেড বা হচ্ছে লেভেল 2 সেলার, তারা কি করে, একটা নিশের উপরে গিগ দেয়, ওই 4টা গিগ দেয়, 4টা গিগের মধ্যে বেশি বেশি কিওয়ার্ড, যত ধরনের কিওয়ার্ড আছে ওই টপিকের উপর, ওই যে তাদের কিওয়ার্ড গুলো থাকে সেই কিওয়ার্ড গুলো দিয়ে দেয়। তখন তাদের কি করে, যে কোনো একটা গিগ তাদের সামনে চলে যায় বা এইভাবে র্যাঙ্ক হয়ে যায়। এটা একটা বিষয়। অনেকে করে কি, যে আচ্ছা ফাইবারের একটা নিয়ম বলে দিই এখানে। ফাইবারের নিয়ম হচ্ছে যে আপনি 4টা গিগ দেন, 5টা দেন, 6টা দেন, 7টা দেন, যয়টা গিগই দেন না কেন, আপনার গিগ র্যাঙ্ক হবে একটা। এরপর আপনি আর কোনো গিগে আপনার অর্ডার আসবে না, নক আসবে না, কোনো কিছু আসবে না, যেটা র্যাঙ্ক হবে ওইটাতেই শুধুমাত্র অর্ডার আসতেই থাকবে, ওইটাই র্যাঙ্ক হবে। সর্বোচ্চ 2টা হয়। তো সেই ক্ষেত্রে মানুষজন কি করে, যদি আমার একটা গিগে যদি র্যাঙ্ক করে, তাহলে আমার একটা টপিক নিয়েই তো আগানো দরকার, কারণ আমি এটা নিয়েই পাচ্ছি, এটা নিয়ে আগাইলাম। এখন কেউ চায় গুগলও পারবে, ফেসবুকও চালবে, পারবে, সেজন্য সে গুগলের 2টা দেয়, ফেসবুকের 2টা দেয়। এখন কেউ কেউ চাচ্ছে কি, যে আমি 4টা গিগের দিব, যে গিগটা র্যাঙ্ক করবে ওইটাতে আমি পরবর্তীতে মুভ হয়ে যাব, পরবর্তীতে ওইটা দিয়ে কাজ করবো, এবং সে এখন অলরাউন্ডার, সে সবকিছু পারে। এখন 4টা গিগ দিল, দেওয়ার পরে তার 4টা গিগের মধ্যে রিকোয়ারমেন্ট কি, একটা গিগ তার কি হবে, একটা গিগ তার র্যাঙ্ক করবে, তো যে গিগটা র্যাঙ্ক করে পরবর্তীতে ওই গিগের উপরে সে বেশি ফোকাস দেয়, এরকমও করে। তো আপনাদের ইচ্ছা, এখন আপনি যদি চান যে আমি 4টা গিগ দিব, দেওয়ার পর যেটা আমার র্যাঙ্ক করবে সেটাতে আমি অটোমেটিক্যালি মুভ করবো, সেটা দিয়ে কাজ করবো, এটাও করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে কি, যে না আমি 2টা টপিকের দিব, যেটা আমি ভালো লাগে, মানে যেটা আমার র্যাঙ্ক করবে সেটা দিয়ে কাজ করবো, সেটাও করতে পারেন। এবং চাচ্ছেন যে কিনা আমি একটার উপরেই ফোকাস করবো, সেটাতেই আমি কাজ আগাইতে চাই, সেটাতেই আমি করবো, সেটাতেও করতে পারেন।
এখন এটা ডিপেন্ড করবে আপনার উপর। সো এই হলো বিষয় যে আমরা কি জানলাম, প্রথমত আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, এটা হচ্ছে মাস্ট। দ্বিতীয়ত হচ্ছে কি যে আমি কোন কাজের দিয়ে কাজ করব সেটা আমার নির্ধারণ করতে হবে। এরপরেই হচ্ছে যে আমাদের ধৈর্য থাকতে হবে। যারা আজকে সাকসেস হয়েছে তারা কিন্তু রাতারাতি সাকসেস হয় নাই। অবশ্যই মনে রাখবেন, নাথিং হ্যাপেন্স ওভারনাইট, রাতারাতি কিছুই হয় না। তো এমনও রাত গেছে যে ধরুন সারা রাত চেয়ারের উপর বসে কাটাই দিছে, 2 মাস 3 মাস 4 মাস কোনো অর্ডার নাই, এরকমও হয়েছে। 3 মাস 4 মাস পর হয়তো বা যখন র্যাঙ্ক হয়ে যায় তখন অর্ডার আসা শুরু করে। তাহলে সেই টেন্ডেন্সিটা আমাকে থাকতে হবে যে আমার আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে যে আমি অর্ডার পাবো। তো অর্ডার পাবো বলতে যে আপনি অ্যাকাউন্ট করে রেখে বসে থাকবেন ঘুমাবেন এমনটা না। আপনি ঘুমাবেন, আরেকজন জেগে আছে, আপনাকে কেন অর্ডার দিবে? আল্লাহ আপনাকে কেন অর্ডারটা দেওয়াবে? সে জেগে আছে সারা রাত, আপনি ঘুমাইছেন, আপনি ঘুমন্ত অবস্থায় আপনাকে অর্ডারটা দিয়ে দিবে এমনটা তো না। কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা কি করে, তারা হচ্ছে যে তাদের সময় থাকে না। বাইরের দেশের ক্লায়েন্ট গুলো খুবই টাইম মেনটেন করে। আমি অনেক ক্লায়েন্ট দেখেছি যে তারা একটা মিটিং করার জন্য একটা টাইম দেয়, ওই টাইমের মধ্যে 1 সেকেন্ড দেরি করে না, টাইম টু টাইম ওই টাইমের মধ্যেই চলে আসে। তো অনেক client বাইরের দেশের ক্লায়েন্ট গুলো কি করে, তারা হচ্ছে টাইম মেনটেন করে। তাহলে সেই ক্ষেত্রে তারা আসে ফাইবারের মধ্যে আসে। ফিল্টারিং করার একটা অপশন আছে যে কারা কারা অনলাইনে আছে তাদেরকে নক করে। তো তাদেরকে যদি যেটা ফিল্টার করে যে কারা কারা অনলাইনে আছে, ধরুন আপনি এখন অনলাইনে নাই, ঘুমাচ্ছেন, তাহলে কিন্তু আপনার গিগটা তার সামনে যাবে না। তার মানে কি আপনি অর্ডারটা পাচ্ছেন না। যারা যারা অনলাইনে থাকবে তারাই অর্ডারটা পাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি প্রথম অবস্থায় গিগ র্যাঙ্ক করানোর জন্য বা 4-5টা অর্ডার পাওয়ার জন্য আমাদের কমপক্ষে হইলো 20 ঘন্টা প্লাস অনলাইন থাকতে হবে। মানে আমি চাই যে সে যখনই অনলাইনে আসবে বা অনলাইনে ফিল্টারিং করবে তখন আমার গিগটা যেন শো করে। এখন এখানে অনলাইনে থাকার ভাই অর্ডার পাওয়ারই যে একটা সুবিধা, হ্যাঁ বলেন। বলছি যে ফাইবারে কি ভাই মানে অর্ডার পাওয়ার জন্য মানে বায়াররা কি বেশিরভাগ টেক্সট করে নাকি ভিডিও মিটিংও বেশি করে? ভিডিও মিটিং পরে করে, ওটা করে না। আচ্ছা, এটা হচ্ছে কি যে যে জিনিসটা বলতেছিলাম যে তারা একটা কি করে, অনলাইনে ফিল্টারিং করে। তাহলে আমরা যখন কোনো একটা সার্চ, আপনি নিজেই আজকে সার্চ করে দেখবেন ফাইবারের মধ্যে গিয়ে কোন একটা টপিক লিখে সার্চ করবেন, সেখানে গিগ দেখতেছেন মনে করেন 30,000, 30,000 সার্ভিস আছে। কিন্তু যখন কোনো একটা ক্লায়েন্ট ফিল্টারিং করে যে অনলাইনে কারা কারা আছে, 30,000 থেকে অটোমেটিক্যালি 400 500 600 ক্লায়েন্ট সেলার চলে আসে। মানে 400 500 জন কি আছে, অনলাইনে আছে। তো ধরুন নতুন অবস্থায় আপনার গিগটা যদি র্যাঙ্ক না করে, ধরুন আপনার 30,000 গিগের মধ্যে আপনারটা 20,000 তম গিগে আপনার ইমেজটা আছে বা আপনার গিগটা আছে। তো যখন সে অনলাইন মুভ করে দিবে তখন কিন্তু কি ওই 20,000 থেকে একবারে কততে চলে আসবে, 300 400-তে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু গিগটা ক্লায়েন্ট খুঁজে পাবে সব থেকে বেশি কখন, যখন অনলাইন মোডটা করে দিবে। তাহলে আমাদের সাকসেস হওয়ার আরো একটা সিস্টেম কি, আমাদের বেশি বেশি অনলাইনে থাকতে হবে যেন আমার গিগটা ওই ক্লায়েন্টের মধ্যে যায়। এই হলো 3টা পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো কি, যে আমাদের টাইপিং স্পিড বা কমিউনিকেশনটা একটু ভালো থাকতে হবে। একটা ক্লায়েন্ট যখন আসে, অনলাইন যখন সে মুড করে দেয়, অনলাইন মুড করার পর যারা যারা অনলাইনে আছে তাদের সাথে একসাথে সে 3-4 জনকে মেসেজ দেয়। খুবই কম ক্লায়েন্ট পাওয়া যায় যে একজনকে মেসেজ দিয়ে সে চুপ করে থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি করে, 4-5 জনকে সে মেসেজ করে, মেসেজ করার পর যার সাথে তার কথার মধ্যে মিলে যায় তাকে সে অর্ডারটা দিয়ে দেয়। এখন ধরুন সে একসাথে 4-5 জনকে মেসেজ করতেছে, আমরা এখানে কয়জন আছি, 7 জন আছি, 7 জনকে মেসেজ করতেছে। এখন 7 জনের মধ্যে 3 জন মনে করেন যে অনলাইনে নাই, ঘুমাচ্ছে, নাটক দেখতেছে অনলাইনে থেকে। তাহলে তারা কিন্তু রিপ্লাই করতে পারবে না তাড়াতাড়ি। তাহলে তারা যারা তাড়াতাড়ি রিপ্লাই করতেছে তাকেই কিন্তু কি করতেছে, সে কাজটা দিবে বা কনভিন্স করতেছে। এখন আমার কাছে সিস্টেমটা ছিল কি, যে আমি যে গিগটা দিয়েছিলাম ওই গিগের উপরে প্রায় 20 থেকে 30টা কোশ্চেন আমি রেডি করে রাখছিলাম যে আমাকে ক্লায়েন্ট কি কি কোশ্চেন করতে পারে বা আমার কি কি জানার দরকার। যেমন আমি, সে একজন যদি ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে আসে বা ওয়েবসাইট ট্রাফিক গুগল অ্যাডস এর ক্ষেত্রে, আমি ফটাফট 5টা কোশ্চেন করে দিতাম। কি কি কোশ্চেন, অ্যাড অ্যাকাউন্ট আছে, তোমার ওয়েবসাইটটা দাও, ওয়েবসাইটটা নিয়ে একটু সময় নিতাম যে আমাকে একটু সময় দাও, দিয়ে আমি চেক করে দেখতাম, তাকে বলতাম তোমার টার্গেটেড লোকেশন কি, তোমার ডেইলি বাজেট কত, কতদিনের জন্য ক্যাম্পেইন চালাবা, এর আগে ক্যাম্পেইন চালাইছিলা কিনা, এরকম কোশ্চেন গুলো 15-20টা রেডি করে রাখতাম। মানে আমার আমার টার্গেট ছিল কি, যে সে যখন আমাকে মেসেজ করতে আসছে আমি তাকে কোথাও যাইতে দিব না, মানে তাকে কোথাও মেসেজ করার সুযোগই দিব না। এরকম আমার ছিল, যে সে যখন আমি জানি যে সে 3-4 জায়গায় মেসেজ করতেছে, তো আমায়
আমার কাছে যখন মেসেজ করতো আমি তাকে আমার প্রোফাইলের মধ্যে আমার চ্যাটিং এর মধ্যেই রাখতাম, মানে কোশ্চিনের উপর কোশ্চিনে রাখতাম তাকে আমি, যেন সে অন্য জায়গায় যাইতে না পারে বা অন্যজন মেসেজ করলে যেন সে রিপ্লাই দেওয়ারই সুযোগ না পায়, এরকম সিস্টেম ছিল। তো সেই ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশনটা একটু বেশি থাকতে হবে এবং টাইপিং স্পিডটা বেশি থাকতে হবে, যে তাড়াতাড়ি টাইপ করে পাঠিয়ে দিতে হবে মেসেজ। এটা একটা বিষয়, এটা আস্তে আস্তে আপনাদের হয়ে যাবে। আর ওই যে বললাম কমিউনিকেশনটা আসবে কোথা থেকে, সে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি আজকে সকালে কি দিয়ে ভাত খাইছো, সকালে ঘুম থেকে উঠছো কয়টার দিকে, এগুলো কিন্তু বলবে না। সে কাজের উপরেই বলবে। তো এই কাজের উপরে আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে এই গিগের উপর এই কাজটা করতে গেলে আমার কি কি করা দরকার, তার কাছ থেকে কি কি অ্যাক্সেস নেওয়া দরকার, বা সে আমাকে কি ধরনের কোশ্চিন করতে পারে। সে আমাকে কোশ্চিন করতে পারে যে আমি সেল পাবো কিনা, এটার অ্যান্সার কি, সেল ডিপেন্ড করবে কাস্টমারের উপর। আমি চাই তোমার প্রোডাক্টস এর যারা তোমার যারা হচ্ছে রিলিভেন্ট মানুষ, তাদেরকে আমি তাদের কাছে পৌঁছাই দিব। প্রোডাক্ট কিনবে কি কিনবে না এটা এর ব্যাপার, আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো। তাহলে এই বিষয়গুলো অনেক কোশ্চিন গুলো আছে, এই কোশ্চিন গুলো রেডি করতে হবে, তাহলেই কিন্তু ক্লায়েন্ট কনভিন্স করা যায়। 4 নম্বর 5 নম্বর বিষয় হলো কি, যে ধৈর্য থাকতে হবে, যে আমি তাড়াহুড়া করা যাবে না, বা আমাকে এটা যে ধরুন আমি অর্ডার পাই না আমি ছেড়ে দিব, এরকম বিষয় করা যাবে না। এটা ওই যে বললাম যে 3-4 মাস তারা কি করছে, যে অর্ডার পাই নাই, শুধুমাত্র সারা রাত চেয়ারের উপর বসে কাটাই দিছে, আবার তারপরের দিন শুরু করছে, সারা রাত চেয়ারের উপর কাটাই দিয়ে 2-3 ঘন্টা ঘুমায় আবার সারাদিন অনলাইনে থাকা শুরু করে দিচ্ছে। তাহলে এইভাবে কিন্তু ফ্রিল্যান্সাররা আগাইছে। এখন কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ ইনকাম করা যায়, বাট ইজি না। ইনকাম করা যায় কিন্তু এটা ইজি না। ওই যে বললাম এতগুলো যে রিকোয়ারমেন্ট আছে এগুলো কমপ্লিট করতে হবে, যেগুলো বললাম একটা একটা করে একটা। এখন এটা স্বাভাবিক, আপনি এখন দেখুন একজন জেগে আছে, আপনি ঘুমাচ্ছেন, আপনি তো অর্ডার পাবেন না। যে জেগে আছে সেই তো মেসেজ করে আপনাকে, একটা ক্লায়েন্ট মেসেজ দিছে, আপনি ঘুমাচ্ছেন, 3 ঘন্টা পর রিপ্লাই দিচ্ছেন, তার তো সময় নাই এতক্ষণ, সে অন্য এক জায়গায় অর্ডার দিয়ে দিছে। তো এইগুলো হচ্ছে কি, যে যখন আপনি প্রথম অর্ডার পাবেন বা 2-3-4-5টা অর্ডার নিয়ে নিবেন, তখন দেখবেন কি যে মানে আপনি কোনো কাজ করারই সুযোগ পাবেন না, ওই মেসেজের পরেই শুধু দেখে থাকবেন। আমার এমন হচ্ছে যে 1টার দিকে রাতের মেসেজ দিছে, ওই মেসেজের আমি রিপ্লাই দিছি, তার অপেক্ষায় আছি, অর্থাৎ গার্লফ্রেন্ডের জন্য, যে গার্লফ্রেন্ড মেসেজ দিছি, দিয়ে কখন রিপ্লাই দিবে। এরকম একটা কিউরিওসিটি ছিল যে মেসেজ দিছে, আমি যদি এখন ঘুমাই যাই, ক্লায়েন্ট যদি আবার মেসেজ দেয় তাকে হাতছাড়া করে ফেলবো। তো এরকম হয় যে 1টার দিকে মেসেজ দিছে, 3-4 ঘন্টা কোনো খোঁজ খবর নাই, আবার মেসেজ দিচ্ছে, একটা মেসেজ দিয়ে মনে করেন আবার হারাই গেছে, 1-2 ঘন্টা খোঁজ খবর নাই, 2টা 3টা কথা বলে আবার চলে গেছে। এরকম ভাবে কিন্তু সারা রাত তারা আমাকে জাগায় রাখছে, এরকম আর কি বিষয়টা হয়। আর সর্বশেষ যে তাহলে এখন বিষয়টা আপনার হলো কি, আপনার কয়টা অর্ডার চলমান আছে? হুম হুম, বর্তমানে আপনার কয়টা অর্ডার চলমান আছে? না না, আপনি কোনো কাজ বর্তমান তো আমি কাজই করি না, এর আগের গুলো বলতেছি। কেন আর দাদা, এখন করেন না কেন? এটা একটা কারণ আছে, এটা পরে বলবো। মানে এরপরে হচ্ছে কি যে আচ্ছা। এই হলো বিষয়। আর সর্বশেষ আরো একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, যে আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে কিন্তু সে আপনাকে দিবে না, চাইতে হবে সেটা যেভাবে ভাই হোক। এবার ভাইয়ের সাথে বেইমানি করেছে এই জন্য রাগ করেছে। যেভাবে হোক আল্লাহর কাছে চাইবেন, চাইলেই কিন্তু আল্লাহ দিবে। ওই যে একটা কথা আছে না, যে হচ্ছে মানে রিজিক আপনার কাছে যদি থাকে, অবশ্যই এই ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন। রিজিক না যদি থাকে যদি তারপরও, থাকে নসিবে, আপনি আসিবে। রিজিক যদি না থাকে তারপরও আল্লাহর কাছে চাই নেবেন যে আমার রিজিকের ব্যবস্থাটা এই জায়গায় দাদা, করে দাও। একটা স্কিল নিয়ে একটা কথা বলবো আমি। আচ্ছা আপনি শোনেন, প্রথমে আরেকটা যেটা আরেকটা বললেন, কথা ফিনিশ করে দিই, শুনেন। এখন আরো একটা কথা এই জায়গায় বলি, যে একটা জিনিস হয় কি, যে সাকসেসটা এমন একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি, যে ধরুন যে একটা গাছের মধ্যে একটা আম আছে, এই আমটাই হলো আপনার সাকসেস। এখন আপনি যদি এখানে নিচে থেকে যদি ওই আমটাকে পারার জন্য যদি ঢিল ছুঁড়ে মারেন, 1টাতে হইলো না, 2টাতে হইলো না, 3টাতে হইলো না, 5টাতে হইলো না, 10টা মারেন, 90টা মারেন, 99টা মারেন, 100টা ঢিল যখন মারবেন তখন কিন্তু সে আমটাকে করতেই হবে। আমার টার্গেট হচ্ছে যতক্ষণ না আম পড়বে ততক্ষণ আমি ঢিল মারতেই থাকবো। তাহলে এরকম আপনার সাকসেস হতে হবে, যতক্ষণ না ডলার আমি কামাইতেছি ততক্ষণ আমি চেষ্টা করতেই থাকবো। এই হলো বিষয়। তো আমি দেখেছি কি যে এমনও হয় নাই যে একটা তার বান্দা চেষ্টা করেই যাচ্ছে আর আল্লাহ তাকে ফল দিচ্ছে না, এরকম খুবই কম পাওয়া গেছে বা পাওয়াই যায় নাই। আপনি চেষ্টা করতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, এর ফল আপনি পাবেন। এখন আপনি যদি সচিন টেন্ডুলকারের কথাই বলেন, সে 100টা সেঞ্চুরি করছে, সে কি 100 ম্যাচ খেলে 100 সেঞ্চুরি করছে? করে নাই। এমন হয়েছে সে 99 রানে অনেক ম্যাচে আউট হয়েছে।
সে 98 রানে আউট হয়েছে, তাই বলে কি সে ছেড়ে দিছে? মানে কি 99 বলতে কি 1 রান করলে তার একটা সেঞ্চুরি হয়ে যেত, করতে পারে নাই, আবার শুরু করছে শুরু থেকে, শূন্য থেকে শুরু করছে, আবার শূন্য থেকে শুরু করে তারপরের ম্যাচে শুরু করে, এভাবে সে আগাইছে, এভাবে তার হয়েছে। তো এরকম যে জোয়ার ভাটা আসবে, এরকম আপনি ফ্রাস্ট্রেশন হবেন, সমস্যা নেই, আবার আগাইতে হবে, নিজে নিজে মোটিভেট করবেন, আবার আগাইতে হবে। সে পারবে, আমি কেন পারবো না? পারতেই হবে। বুঝতে পারছেন? তবে আমার আমার বিষয়টা আর কি আলাদা, আপনাদের যেটা বললাম আপনাদের কাছে এটা আর কি করবেন, হয়ে যাবে। এখন বলেন কি বলতে চান। হ্যাঁ, ওই এখন স্কিল বিষয়ে বললেন, আপনি স্কিল ডেভেলপ করতে হবে এখন। এখন স্কিল তো আমরা একটা কোর্স করছি, যে কোর্সে আমাদের 5 থেকে 6টা টপিকস আছে বা সেক্টর আছে। এখানে যে 5 থেকে 6টা যে সেক্টর আছে, একটা সেক্টর নিয়ে তো আমরা আগাতে পারি। এখানে তো ফাইবারে হোক আর আপওয়ার্কে হোক, সেটা তো কাজ আছে, সেটা বুঝলাম। কিন্তু আমি যে স্কিল ডেভেলপ করব, করতে গিয়ে আমাদের 6-7টা, যেগুলো যেমন আমি একটা ওয়েব অ্যানালিটিক কোর্স আমি পেমেন্ট দিয়ে রাখছি, আমি সেটা এটা শেষ করার পরে, এই কোর্সটা কমপ্লিট করার পরে আমি আস্তে আস্তে ক্লাস করব। কিন্তু এমন না যে এখন একবারে স্কিল ডেভেলপ করতে হবে বলে তো আমাকে একবারে মার্কেটে না ঢুকে আমি অনর্গল 3 থেকে 4 বছর ধরে আমি ওই স্কিল ডেভেলপ পিছনে দৌড় দিলে তো আমার হতাশা এমনি বেড়ে যাবে। তা আমি এই কারণে এটাই বলতে চাইছিলাম যে স্কিল ডেভেলপ তো করবো বুঝলাম, কিন্তু আমরা এখন আপনার কাছে যে কোর্সটা করছি, এই কোর্সটা নিয়ে তো আমরা মার্কেটে গেলেই তো মোটামুটি একটা কাজ পাওয়া যাবে কিনা, বা একটা কেমন কি অবস্থা, ওইটাই জানতে ছিলাম, চেয়েছিলাম। এখন তো না, মনে করেন, এফিসিয়েন্সি তো বলা যায় না। এফিসিয়েন্সি কি বলা যায়? মানে আমি এখন আসলে কেমন কাজ পারি এটা তো আমার টিচার জানবে না, মানে আমার যেটা মনে হয় এখন আমার হচ্ছে কি এফিসিয়েন্সি কিরকম। এখন হচ্ছে কি যে শুনেন আমি বলি যে এই বিষয়টা হলো কি, যে এটা হচ্ছে, ধরুন আপনি যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, গুগল অ্যাডস এর আমি যা কিছু দেখাইছি, আমরা তো শেষ পর্যন্ত গিয়ে দেখে, মানে শেষ পর্যন্ত তো গিয়েছিলাম যে ধরুন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করলাম, যে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করলাম, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন বা হচ্ছে ধরুন যে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন গেলাম, তো প্রিভিউ অপশন পর্যন্ত, মানে লাস্ট সাবমিট বাটন পর্যন্ত গেছিলাম কিনা বলেন? হ্যাঁ দাদা, আমি গিয়েছিলাম, আমি আমার আচ্ছা, সব কাজ আচ্ছা, কমপ্লিট করছিলাম, হ্যাঁ, আমি হোমওয়ার্ক এখন ডে নাইটে। এখন প্রিভিউ গুলোতে আমাদের যেরকম প্রিভিউ আসছিল বা যেরকম ইমেজ গুলো দেখাচ্ছিল, ওইরকম সেম টু সেম ইমেজ তো আমরা গুগলের মধ্যে দেখি, বা আমরা ফেসবুকের মধ্যে ওই অ্যাড গুলো দেখি, দেখি কিনা? নাকি আলাদা জি ভাবে জি তাদের জি জি। কোনো কিছু দেখায়? না, সেমই। তাহলে সেম জিনিসটা যদি অন্যান্য জন যদি অন্যান্য ভাবে করে, তাহলে আমরাও তো সেটা শিখছি, আমরা কেন পারবো না? আমরা যে জিনিসটা শিখছি, মানে ধরুন আপনি হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র নাই, কোনটা রিয়েল লাইফে কাজ করা, কিন্তু আমরা জি যা কিছু শিখছি এই কাজটাই তো আমাদের করতে দিবে, বা এটা দিয়েই তো আমি হচ্ছে গিগ দিব, মানে আমি যা কিছু শিখছি সেটার উপরেই গিগ দিব, সেটার উপরেই তো জি, আমাকে কাজ দিতে আসবে, তাহলে আমি কেন পারবো না? বুঝতে পারছি ভাই এখন। আমার কাছে একজন আসবে কি, যে ধরুন আমি ফেসবুকে একটা অ্যাড দিতে হবে, ফেসবুকে যত ধরনের অ্যাড দেওয়া যায়, গুগলে যত ধরনের অ্যাড দেওয়া যায়, আমরা শিখছি, কয়েকটা বাকি আছে শিখে নেব। তো আমাদের মার্কেট প্লেসে গিয়ে কাজ হচ্ছে কি, যে আমি এতদিন যা কিছু শিখছি সেটা প্র্যাকটিক্যালে করতেছি, এটা থেকে আমাদের এক্সপিরিয়েন্স গুলো আসবে। এখন ধরুন আমি তো এখানে আপনাকে বলতে পারবো না এটা প্রবলেম হবে, এটা প্রবলেম হবে, ওইটা প্রবলেম হবে। এখন যুগ আমাদের ডে বাই ডে আপডেট হচ্ছে, নতুন নতুন প্রবলেম আসবে, কাজ করতে যাবেন, প্রবলেমে পড়বেন, তখন আমাদের থেকে বাকিগুলো সাপোর্ট নিয়ে আস্তে 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 আপনি স্কিলটা আপনার আরো বাড়বে। কিন্তু যা কিছু আছে, যতটুকু আমি শিখাইছি এতটুকু যদি প্রপারলি শিখতে পারেন, নিজের মধ্যে যদি আপনার আস্থা থাকে যে আমি করতে পারবো, তাহলে এগুলোই আপনাকে ক্লায়েন্ট করতে দিবে এবং এগুলোই করতে পারবেন। তাছাড়া প্রথম প্রজেক্ট গুলোর ক্ষেত্রে আমরা তো আছি, সমস্যা তো নাই। ভাই আচ্ছা আমার ভাইয়া, আমি একটু কাজ কথা বলি। কাজে- ভাইয়া, বলেন। আমি একটু ওই যে এই ভাইয়াকে, যে মারমা যে ভাইয়া, ওনাকে একটু বলি শুনেন। আমি মনে হয় আপনাদের থেকে অনেক সিনিয়র। আমি 2006 সালে এসএসসি দিছি, জি জাহাঙ্গীরনগরে জি, অনার্স মাস্টার্স করছি। হ্যাঁ, বলেন আপনি, এখন আর আমি সমস্যা নেই। এখন আমি হচ্ছে ক্যারিয়ার হিসেবে ফার্স্টে বাছাই করছি কি আমি বিদেশ চলে যাব। হ্যাঁ, আমি অনার্সে মাস্টার্সে খুব বড় থিসিস করছি, আমার থেকে বড় থিসিস কেউ করে নাই। ইভেন আমি জাহাঙ্গীরনগর, তারপরে সায়েন্স ল্যাবে যে বিসিএসআই আর আর্সেনিক নিয়ে কাজ করছি। তো আমার ইয়া ছিল যে আমার প্রফেসর আমাকে হয়তো কোনো ব্যবস্থা করে দিবে, আমি বাইরে হচ্ছে মাস্টার্স ইয়া নিয়ে যাব, মাস্টার্স নিয়ে যাব, ইয়ে করে যাব। কিন্তু কোনোভাবে আমার প্রফেসর আমাকে ডিমোটিভেট করেছে, বাংলাদেশের প্রফেসর তো বুঝেনি, ডিমোটিভেট করছে, আমি আর এটা করতে পারি নাই। তো লাস্টে পরে আমি ডিসিশন নিয়েছি কি ঠিক আছে, এটা যখন হলো না তাহলে আমি বিসিএস পড়ি।
আমার যেহেতু সব ফ্রেন্ডরা বিসিএস পড়তেছে, তারা অনেক আগে থেকে পড়তেছে। এরপরে আমি অনার্স এর পরে বিসিএস, মাস্টার্স এর পরে বিসিএস পড়া শুরু করলাম। তো ওই মিন টাইমে আমি কি করলাম, আমার বিয়ে হয়ে গেল। তারপর আমি বিয়ের পর থেকে আমি 1 বছর ধরে বিসিএস পড়তেছি, বিসিএস পড়তেছি। তারপরে আমি আপনার কথা বলি, যেরকম যে আপনি এখন ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, আমি ওই সময় ঠিক আপনার মতো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে না, বিসিএস পড়াটা আসলে এত ভাস্ট পড়া, আমি আসলে পারতেছি না বা আমি হয়তো পারবো না। কিন্তু আমি যেভাবে নোট করে পড়তেছিলাম, আমি কিন্তু ভালোই পড়তেছিলাম 1 বছরে। 1 বছর কিন্তু অনেক সময়, আপনি যদি দিনে 10 ঘন্টা 12 ঘন্টা পড়েন। আমি ভালোই পড়তেছিলাম। হঠাৎ করে ওই মাঝখানে আমার আব্বু আমাকে মাল্টি ন্যাশনাল একটা জব দিছে, সেটা গার্মেন্টস সেক্টরে অডিটর জব। এবং আমার আব্বু এসে বলছে যে তুমি এই জবটা করো, তোমাকে যদি বেতন না দেয় তারপরেও তুমি এই জবটা করো, কারণ এটা হচ্ছে গার্মেন্টস এর অডিটর, মানে হচ্ছে আপনার সার্টিফিকেট ছাড়া বায়ার অর্ডার পাবেই না, ফ্যাক্টরি অর্ডার পাবে না আপনার সার্টিফিকেট ছাড়া, আপনার কোনো সাইন ছাড়া। তো এই জবটা ফ্রেশার হিসেবে অনেক ভালো একটা জব। তো আমি হচ্ছে গিয়ে এভাবে ইন্টারভিউ দিলাম ফ্রেশার হিসেবে। আমার ইংলিশ স্পিকিং, তারপরে আরো এবং লেখায় যে পরীক্ষা হয়েছে সেখানে আমাকে নিয়েছে। সেই জবটা আমি 2 বছর 3 বছর করছি, আপনি বিশ্বাস করবেন না। তখন আমি নিজেকে খুব স্ট্রং রাখছি। এবং ওইখানে আমার যত ম্যানেজার ছিল, মাল্টিন্যাশনাল জব কিন্তু খুবই হার্ড। কর্পোরেট জব আপনারা যারা করছেন হয়তো বুঝবেন, আপনাকে মানে আপনার ঘাম ছুটাই দিবে, যেটুকু বেতন দিবে ঘাম ছুটাই দিবে। তো ওইখানে আমি প্রত্যেকবার 6 মাস পর পরই আমি রিজাইন দিতাম। এবং আমার ম্যানেজার প্রত্যেকবারই আমাকে নিয়ে বসতো এবং বলতো যে আপনি অনেক ভালো করবেন, আপনি খালি চেষ্টা করেন, আপনার ম্যানেজমেন্ট কোয়ালিটি আছে, আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। এইভাবে আমাকে 2 থেকে 3 বছর চাকরি করাইছে। এবং প্রত্যেকটা দিন, এই 3 বছরে প্রত্যেকটা দিন আমি 250 অডিট করছি, এই 2 2.5 বছরে। এই এই প্রত্যেকটা দিনই সকাল 6টায় আমি বাসা থেকে বের হয়েছি, বাসায় ঢুকছি হচ্ছে 10টা 11টায়। মানে আজকে গাজীপুর যাচ্ছি, কালকে হয়তো ঈশ্বরদী পাবনা যাচ্ছি, পরের দিন হয়তো চিটাগাং যাচ্ছি, এবং এক এক দিন এক এক ফরম্যাটের অডিট হচ্ছে। কোনোদিন হচ্ছে সিকিউরিটি অডিট, কোনোদিন হচ্ছে সোশ্যাল অডিট। মানে আপনি যখন আসতেছেন 10টা 11টায়, আপনি খেয়ে দিয়ে ঘুমাইতে পারবেন না, আপনার পরের দিনের অডিটের প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে হবে যে কালকে আপনি ফ্যাক্টরির এমডির সামনে বসে কিভাবে ওপেনিং মিটিং করবেন, এটা কি অডিট, কি বেসিসে হবে, কোন বায়ারের, সব আপনাকে জানাইতে হবে। তো বুঝতেছেন কি পরিমাণ চ্যালেঞ্জ, আমার পুরো চেহারা মানে ভেঙে গেছে একেবারে। তো এই করতে করতে এর মধ্যে আমার বেবি হয়ে গেছে, এই জবটাও আমাকে ছেড়ে দিতে হয়েছে। আমি আপনাকে বলতেছি যে কোনোটাই, মানে আপনি মনে করেন যে আপনি যদি এরপরে আমি ফ্রিল্যান্সিং শুরু করছি, গ্রাফিক্স ডিজাইনিং শিখছি, ফুল গ্রাফিক্স ডিজাইনিং শিখে ডিজাইনিং এর সবকিছু করে ওখানেও খুব ভালো করছি। হ্যাঁ, আমি লরিয়ালের একটা ডিজাইন করছিলাম। আমার যে মেন্টর ছিল উনি বলছিলেন যে আপনি বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে। কিন্তু যেটা হইলো, আমার প্রিম্যাচিওর বেবি, আমি ল্যাপটপে এতক্ষণ বসতে পারবো না। তো লাস্ট টাইমে আমি এইবার, আপনি রাশেদ ভাইকে জিজ্ঞেস করেন, ঈদের মানে পরে আমি রাশেদ ভাইকে রাত 1টার সময় মেসেজ দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এ আমি একদম ক্যারিয়ার সেট আপ করে ফেলছি এবং এরপরে আমি আর পিছিয়ে তাকাবো না। কারণ আপনাকে আমি কেন বলতেছি দেখেন, আমি ফার্স্টে বিদেশ গেছি, আমি বিসিএস করছি, আমি মাল্টিন্যাশনাল জব করছি, আমি গ্রাফিক ডিজাইনিং শিখছি, কোনটাই হয় নাই। কেন হয় নাই? কারণ আমি লেগে থাকি নাই। আমি যদি এখন আমার আফসোস হয়, আমি আপনাদের থেকে বয়সে বড় দেখে বলতেছি, এখন আমি চিন্তা করি কি, আমাকে যদি ব্যাক টু দ্য ফিউচার 10 বছর আগে আমি যদি পিছাইতে পারতাম, তাহলে আমি আবার বিসিএস পড়া শুরু করতাম। বিসিএস পড়ে আমার যে প্রিপারেশনটা ছিল, এই প্রিপারেশনটা আমি ভালো মতো নিতাম এবং আমার থেকেও নিম্নমানের যে মেয়েটা পরীক্ষায় লিখতেই পারতো না, পরীক্ষায় মানে কোনোদিনও অ্যান্সার ফুল করতে পারে নাই, সেই মেয়েটাও আজকে কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার। তো এই জিনিসগুলা কেন হয় জানেন? কারণ আমরা লেগে থাকি না, এই জন্য হয়। আপনি যদি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে কোনো মেন্টরই আপনাকে কিছু করতে পারবে না, আপনি নিজে স্কিল ডিজিট। আর ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে কোনো মেন্টর কিছু করতে পারবে না, আপনার নিজের হাত, কম্পিউটার আর নেটওয়ার্ক কানেকশন ছাড়া ফ্রিল্যান্সিং আপনি কখনোই ক্যারিয়ার মানে ভালো করতে পারবেন না। বুঝতে পারছেন কেন জি আপু, ফুল বলছি? টাইম যাওয়ার থ্যাংক ইউ পরও আপু, তো অনেক পয়সা ধন্যবাদ। পাতির প্রবলেম থাকেই থাকে, তাই না? ঠিক আছে তাহলে, এইটাই বললাম যে আর না কিছু না না, বলবেন? রাশেদ ভাইয়া, জি আমি ভাই। আর আমি একটা অনেক 1 কথা মিনিট বলে কথা বলবো। ফেললাম, কিছু মনে করেন না। না মানে না 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 আপু, আমি ঠিক এটা আছে। বলছিলাম যে এটা আমাদের এক্সপিরিয়েন্সটা কাছে বললাম, যে একটা অভিজ্ঞতা সাবজেক্ট। কেন বললাম, যে এখন কিন্তু আমি যখন চিন্তা করি যে এখন আমি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে না আমি ফ্রিল্যান্সিং করবো, ডিজিটাল মার্কেটিং ও আমার দ্বারা হবে না, আমার ছোট বাচ্চা আছে, ওকে স্কুলে নিতে হবে, এই করতে হবে, আমি তখন আবার নিজেকে পুশ ব্যাক করি যে এইটা ছাড়া আর আসলে উপায় নেই। কারণ আমার একটা ট্যাগ লাইন আছে যে আমি জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করছি। তো আমার সাথে যে আছে, আমার একদম বেস্ট ফ্রেন্ড, সে পোল্যান্ডে হচ্ছে মাস্টার্স করে পিএইচডি করতেছে। তো কিছু একটা করতে হবে, এটা চিন্তা করেন তাহলে এমনি হবে। থ্যাংক ইউ আপু আপনাকে।
ভালোই লাগলো কথা বলে। না ওই যে রাশেদ ভাই, বলেন। না আমি ওই এই কারণে আপনাকে দু একটা কথা প্রথমে জিজ্ঞেস করেছিলাম। আমি প্রথমে আহ আমি কোডিং শিখছিলাম। ওই আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু লতে, ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া। তো আমি দুইবার আমার বার কাউন্সিল ফেল করেছি, দুই একবার জুডিশিয়ারিতে ফেল করা আমার ভালো লাগে না পরীক্ষাগুলো। আমার ওই বার কাউন্সিল দুইবার আমার রিটেনে ফেল করছে, কেমনটা জেনা হয়ে গেল। তো পরে আমি কোডিং শিখছিলাম। কোডিং আমার ওই HTML CSS এগুলো তো কোনো ল্যাঙ্গুয়েজ পড়ে না, ইয়ার পর্যন্ত গেছি আমি, ওটা শেষ করছি। কোথায় শিখতেছিলেন? আমার এক ছোট ভাই কাজে, সে ভালো কাজ করে, কোনো প্রতিষ্ঠানে না, সে মোটামুটি কাজ পারে এবং কাজ করেও, বা ভালো কি ক্লায়েন্টের সাথে কাজ। কি শিখছিলেন? HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো যে শিখছিলেন? জাভাস্ক্রিপ্ট পর্যন্ত শিখে, তো যেহেতু টেলউইন আমাদের টেলউইন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু, টেলউইন জি বুটস্ট্র্যাপ আমার এগুলো এডুকেশনাল শিখছিলেন? ব্যাকগ্রাউন্ড কিন্তু, না ভাই একটু শেষ করে, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু যেহেতু আমার নন সিএসএস, তাহলে কোডিংটা আমাদের কাছে একটু সময় লাগবে। কমপক্ষে কোডিং গুলো পুরোপুরি ব্যাকগ্রাউন্ড এবং ইয়াগুলো দুইটাই যদি শিখতে চাই, আমার ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড দুইটা যদি শিখতে চাই, তাহলে আমার কমপক্ষে 2 থেকে 2.5 বছর সময় লাগবে। তো ভাবলাম তবে আমি ওটা শিখবো পরে, কিন্তু আমাকে আমাদের পক্ষে 5 থেকে 6 মাস করে কোর্স শেষ করে দু একটা কাজ পাই কিনা। তাহলে ডিজিটাল মার্কেটে কাজ করলে মনে হয় একটু কম সময় করেও মোটামুটি কম টাকা হলে আমি চলতে পারবো। আমি এই মেটাল নিয়ে জিজ্ঞেস করছিলাম ভাই, আপনি কিছু মনে করেন না আবার। তবে ঠিক আমি এই আছে, পেছনে লেগে থাকছি, আমি এই বুঝতে পেছনে পারছি। লেগে থাকছি। তো আপনারা এভাবে কারণ ট্রাই আমার করেন। তার আমি, আপনি যেমন বললেন ফেরানো সব পথ বন্ধ, আমারও ফেরানো সব পথ বন্ধ, এটাই আমার ওপেন আছে। এখন আমাকে টেস্টে এক খেলতে হবে, কোনো ওয়ান আমরা ডেতে না। আমরা ফাইবার ক্লাসের পর 1-2 মাস দেখবো। 1-2 মাসের মধ্যে যদি আপনাদের এরকম লেগে থাকার পরও যদি অর্ডার না আসে, তাহলে ওই সর্বশেষ একটা চিকিৎসা আছে, এটা বলে দেবো না, ঠিক আছে? এটা বলে দিলে ইনশাল্লাহ আপনাদের গিগ র্যাঙ্কে আসার পসিবিলিটি থাকবে। এটা সবার হুম। শেষের দিকে আর কি বলে দিব আপনাদের, যদি জি এক জি ভাই, এক দুই ঠিক আছে। 2-3 মাস পরে আর কি। তা আমি যে এই সেক্টরে লেগে থাকবো বলে ভাই তো আমি মনে এখন, থাক এখন মনে রাখবেন না। হ্যাঁ, এটা মনে রাখবেন যে 2-3 মাস ভাই, পরে মনে করে দিন। হ্যাঁ, হ্যাঁ রাশেদ ভাই, আমি যে লেগে থাকবো বলে তো আমি আপনাকে ওয়েব অ্যানালাইটিক্স এটা পেমেন্ট আগে থেকে দিয়ে দিয়েছি, যে আমি এখানে লেগে থাকবো, আমি এটা শিখবো, এটা শেষ করার সাথে সাথে আমি এটা ধরবো। এটা লেগে থাকা বলতে এমন না যে আমি হচ্ছে অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করে বসে আছি। এটা কিন্তু ফাইবারে একটা না না না, সিস্টেম এরকম আছে যে মানে কাজ শিখতে থাকবো। আপনি প্রোফাইল খুলে বসে থাকবেন এমনটা না। আপনাকে প্রোফাইলের মধ্যে 5 মিনিটের মধ্যে একটা রিলোড দিতে হবে, না হলে আপনাকে অফলাইনে দেখাবে। 5 মিনিটের মধ্যে বুঝতে রিলোড পারছি। দিবেন, তাহলে আপনাকে অনলাইনে দেখাবে, মানে ক্লায়েন্ট অনলাইনে দেখতে পাবে যে আপনি অনলাইনে আছেন। কিন্তু যদি ওই 5 মিনিট পর 6 মিনিট 7 মিনিট হয়ে যায়, আপনি রিফ্রেশ দিচ্ছেন না বা রিলোড দিচ্ছেন না, তাহলে আপনি অফলাইনে চলে যাবেন। এরকম একটা সিস্টেম। আপনি মনে করেন যে এটা ট্যাবটা খুলে রেখে আপনি অন্য কাজ করবেন, এমনটা না। 5 মিনিটের মধ্যে আপনাকে রিলোড দিতে হবে। ভাই এবার খুব, ভাই আমার কি সমস্যা, আমার কাজ কাজ করার ভাই কোনো সমস্যা নেই, কাজ আমি খুব করতে পারি, কিন্তু ভাই আমার ইংলিশে সমস্যা। এটা হচ্ছে যে কি, একটা জিনিস দেখেন, যে ওই যে ইংলিশের কথা বললাম না, আহ, সত্যি বলতে আমি ইংলিশে কথা বলতে পারি না, ঠিক আছে? আমিও আটকায় যাই, 1 মিনিট কথা বললে 1.5 মিনিটের মাথায় আটকায় যাই, কথা বলতে পারি না। তো এখন বিষয় হচ্ছে কি, যে ওই যে বললাম যে আমি 20টা কোশ্চেন রেডি করছি। এখন একটা ক্লায়েন্টের থেকে আমাকে যেই গিগটা দিছি, আমি ধরুন আমি যে গিগ দিয়ে কাজ করেছিলাম, ওই গিগের উপর আমার কি কি কোশ্চেন করা দরকার সেটা আমি লিখে রাখছিলাম, অ্যান্সারও লিখে রাখছিলাম ট্রান্সলেট করে। এবং মোস্ট অফ দা টাইম সেগুলোই আমার মিলে যেত। ধরুন আমার তার কাজটা করার জন্য আমার যে জিনিসগুলো দরকার সেটা আমি নিয়ে নিতাম, সেটা আমার চ্যাটিং এর ক্ষেত্রেও কাজে লাগছে। তার সাথে আমার যখন আমি জুমে যাই, জুমে গেলেও যদি প্রথম অবস্থায় যদি পা কাঁপাকাঁপি করতেছিল, পরবর্তীতে এটা ঠিক হয়ে গেছে। যে তার কাছ থেকে সে কি বলতেছে না বলতেছে বলুক, আমার কথা হচ্ছে যে আমার যেগুলো কাজ করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি যেন তার কাছ থেকে জেনে নিই। যেমন তাকে বলতাম যে তুমি কোন অ্যাড চালাইতে চাও, তারপর তোমার ডেইলি বাজেট কত, টার্গেটেড লোকেশন কি, কয়দিনের জন্য ক্যাম্পেইন চালাবা, শুধু কি অ্যাড ক্যাম্পেইন তৈরি করে দিলেও হবে নাকি ম্যানেজমেন্ট করব। তারপর তাকে জিজ্ঞাসা করতাম যে তোমার তো এখানে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো আহ, তোমার ক্যাটাগরি আছে, সেক্ষেত্রে তোমার
প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা অ্যাড গ্রুপ বানাইতে হবে। তারপর তোমার কি কোনো কিওয়ার্ড বা টেক্সট তুমি প্রোভাইড করবা কিনা, যদি না করো কোনো প্রবলেম নাই, এগুলো আমি রিসার্চ করে নিতে পারবো। এই কোশ্চেন গুলো তার সাথে আমার আলাপ আলোচনা হতো। ঠিক আছে, এগুলো দিয়েই আমি কোশ্চেন রেডি করে রাখতাম, ওইগুলো দিয়ে তার সাথে আমি ধরুন যে মিটিং করতাম। গিগ দিয়ে ভাই আপনার কাছ থেকে কোশ্চেন গুলো সব নিয়ে রাখতে হবে। এই কোশ্চেন কি এই আছে? মোহাম্মদ আলামিন ভাই তো মনে হচ্ছে এ নিয়ে আগে কোথাও কোর্স করছে। না ভাই, আমি কোথাও কোনো জায়গায় কোর্স করিনি সত্যি। আমার ল্যাপটপে আমি কিনছি মাত্র এই ভাই কোর্স করার 2-3 মাস আগে। তবে আপনার প্রশ্নগুলো ক্লাসে যে করেন এটা একটু হাই লেভেলের কোশ্চেন, মনে হচ্ছে না আপনি আমি মানে আমি ভাই ভাই ক্লাস করার আগে ভাই যা ক্লাস করাই সেটা আগে দেখে নিই না ইউটিউবে। না, হ্যাঁ, উনি এই জন্য বলতেছে কি যে এইগুলো মানে এই যে গুগল মার্চেন্ট সেন্টারে ক্লাস হচ্ছে না, গুগল মার্চেন্ট সেন্টার আমার ইউটিউবে আছে, এটা অনেক আগে আপলোড করছিলাম, ওইগুলো দেখছে উনি, ওই কারণে হয়তো বা কিছু কোশ্চেন করতেছে। না না হ্যাঁ ভাই, আমার ওই ফেসবুক 5টা অ্যাডস ক্লাস গুগল দেখা হয়ে অ্যাডস গেছে মানে কমপ্লিট। ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সম্বন্ধে উনি ভালো ভালো কোয়েশ্চেন করে। ওইগুলো আমার সব ওইগুলো আমার সব আগেই দেখা হয়ে গেছে এই লেগে ইউটিউবে, তো সব আপনি শুধু ইউটিউবে। আগে আছে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই, তাহলে, 12টা বেজে গেছে। ঠিক আচ্ছা রাসেল আছে ভাইয়া, ভাই তাহলে। যখন ভালো ওই যে থাকবেন। ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সে যখন ক্লাস করাইতো ওই আব্দুল্লাহ ভাইয়ের ওখানে, ওই তখন থেকে আমার ওই ইউটিউবে, ফেসবুক, গুগলের ওইগুলো প্রায় সব দেখা হয়ে গেছে। আচ্ছা, এই ঠিক আছে, ভালো থাকবেন। শারিন আপু আর হচ্ছে ঝিনুক ভাই, আপনাদের কিছু বলার আছে বলেন। না স্যার, বলার কিছু নাই, আমার কয়েকটা ক্লাস পেন্ডিং এ আছে। আমি আস্তে আস্তে এগুলো কি করতেছি, ঠিক চেষ্টা আছে করতেছি। তাহলে। ভাই একটা সমস্যা আছে কি, মানে ফেসবুকের ক্লাস গুলো আসলে অনেক আগে করা হয়ে গেছে তো, মানে মেন মেন এখন গুলো একটু এখন ইয়ে আছে। শুনেন, এখন সর্বশেষ একটা কথা বলে যাই আপনাদের, যে জিনিসটা হইলো যে আমি মাঝে মধ্যে কয়েকজনের ভিডিও দেখি আর কি, তো তাদের থেকে আমার একটা জিনিস শেখা হয়েছে, বা তারা আমাকে যে বলছে, বা মাঝে মধ্যে একটা বই, কিছুদিন একটা ডোপামিন ডিটক্স নামে বই, একটা বই আছে, ওই বইগুলোর মধ্যে থেকে মাঝে মধ্যে পড়ি সময় পাইলে। যদিও বই পড়তে ভালোবাসতাম না, রিসেন্টলি আত্ম উন্নয়নমূলক বইগুলো পড়ি সময় পাইলে 10-15 মিনিট। তো আমি একটা ভিডিও দেখে আমার এক মেন্টরি বা একজন ভালো মানুষ বলছে যে তোমার যদি তুমি লক্ষ্য ঠিক করতে চাও, যদি তুমি তোমার সাকসেস হতে চাও, যেটাই লক্ষ্য তুমি ফিক্স করো না কেন, 6 মাস 1 বছর সেটার উপরই সময় দাও। দিনে তোমার 24 ঘন্টা সময়, তুমি 8 ঘন্টা সময় বের করো। তোমার কাছে জিনিসটা ইজি লাগতেছে, তারপরও তুমি 8 ঘন্টা সেটার উপর সময় দাও, 8 ঘন্টা সময় তোমাকে দিতে হবে। এখন তুমি যদি বিনোদনমূলক, আজকে বিশ্বকাপ খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, এখন তুমি যদি আমার একটা কথা খুব ভালো লাগছে, এখন বলছে যে তুমি যদি আজকে ক্রিকেট খেলা না দেখো, তাহলে কি সাকিব আল হাসান খেলা দেখবি, খেলাবে না? তুমি যদি আজকে সালমান খানের একটা মুভি আসছে, তুমি যদি সিনেমাটা না দেখো, তাহলে কি তার মুভি চলবে না, নাকি সে মুভি করা বাদ দিবে? তাহলে তুমি না দেখলেও যদি তার মুভি যদি চলে, তুমি না দেখলেও যদি সাকিব আল হাসান ক্রিকেট খেলে, তাহলে তোমার এগুলো তো দরকার নেই। 6 মাস 1 বছর তুমি কষ্ট করো, সাকসেস হও, 6 মাস 1 বছর পরে তুমি অনেক সময় পাবা। এটা এমন জিনিস না যে চলে যাবে, আজকে এটা তৈরি হয়েছে, এটা সারা জীবনের জন্য থেকে থেকে যাবে, পরবর্তীতে তুমি এটা দেখতে পারবা। সো সময়টা তুমি এখানে দাও, বাকি যেটা বিনোদনমূলক লাগবে সেটা তুমি এক সাইডে রাখে দাও। তো এটাই হচ্ছে কথা, যে সময় সোশ্যাল মিডিয়াতে কম দিবেন, বেশি কাজে ফোকাস দেন। ভাইয়া, ভাইয়া, হুম, আমাদের যাদের সংসার আছে, বাচ্চা আছে বা বাচ্চার ইয়ে আছে, আমাদের ক্ষেত্রে সাজেশন দিবেন একটু, মানে আচ্ছা আমরা কিভাবে আচ্ছা, আমি ইয়ে বলে করতে দিব, হবে। ঠিক আছে, আমার মেসেঞ্জারে বললেন, আর মনে হয় 30 সেকেন্ড আছে, কেটে যাবে। তো আজকের জন্য আচ্ছা আচ্ছা, বিদায়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, স্যার, আসসালামু আমাদের কি আলাইকুম। কোনো ফেসবুকের উপরে ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে, অবশ্যই হবে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।